Hello viewers, Assalamu alaikum. How are you? I think everybody is hale and hearty. Today I am going to discuss about parts of speech, collective noun and literary terms, allusion. It's a lecture number 6 of BCS syllabus from noun. Let's start our discussion. First of all, the definition of collective nouns. Collective nouns which refer to a group of people or things. That means অনেক কয়টা নাউনের সমষ্টি যা একই জাতীয় কাজ করে। একটা জিনিস মনে রাখতে হবে, কালেকটিভ নাউন এবং কমন নাউনও একটা গ্রুপকে বোঝানো হয়, জেনারেল গ্রুপকে বোঝানো হয়, বাট কালেকটিভ নাউন স্পেসিফিক গ্রুপকে বোঝানো হয়। কালেকটিভ নাউন যখন অনেকগুলো মিলে এমনকি অনেকগুলো কমন নাউনের সমষ্টি একটা দল বা গ্রুপকে বুঝিয়ে যা একই জাতীয় কাজ করলে সেটা কেবলমাত্র কালেকটিভ নাউন হয়ে থাকে। আমরা এখানে বেশ কিছু কালেকটিভ নাউনের উদাহরণ দিয়েছি, যেগুলো সাধারণত বিগত বিভিন্ন পরীক্ষায় এসেছে। এগুলো অ্যাডমিশন এবং BCS থেকে যত প্রাইমারি এক্সাম বা কম্পিটিটিভ যত এক্সাম হয়েছে সবগুলোতেই মোটামুটি এখান থেকে কোশ্চেন হয়েছে। কোশ্চেনগুলো এরকম ভাবে হয়, একটা শব্দ দিয়ে বলা হয় এটা কোন নাউন, অথবা কোনো সেন্টেন্সে ভিতরে ব্যবহার করে আন্ডারলাইন করে দিয়ে বলা হয় এটা কোন নাউন, অথবা এখান থেকে কারেকশনে কোশ্চেন হতে পারে, ট্রান্সলেশনে কোশ্চেন হতে পারে, অনেক ধরনের কোশ্চেনই এখান থেকে হতে পারে। তো সুতরাং এই যে কালেকটিভ নাউন খুবই একটি গুরুত্বপূর্ণ, আপনারা একটু ভালো করে বিষয়গুলো দেখবেন আর কি। কালেকটিভ নাউনের পরে সিঙ্গুলার এবং প্লুরাল ভার্ব উভয়ই ব্যবহার করা যেতে পারে। একটা বিষয় একটু উল্লেখ করে নেই, কালেকটিভ নাউনের সাথে সাধারণত এস বা ইয়ে যুক্ত করে প্লুরাল করা হয় না। বাক্যে ব্যবহারের উপরই এরা শুধুমাত্র এদের একটাই রূপ, এদের একাধিক রূপ হয় না। এদেরকে যখন একাধিক রূপে রূপান্তর করা হয় তখন সেটা আসলে কালেকটিভ থাকে না, অন্য নাউনে রূপান্তরিত হয়ে যায়, বিশেষ করে কমন নাউনে রূপান্তরিত হয়ে যায়। তা আমরা কিছু উদাহরণ দেখি যে কালেকটিভ নাউন একই সঙ্গে দুটো অর্থ প্রকাশ করে বা দুটো ভাবে ব্যবহার করা যায়। এখানে দুটো সেন্টেন্স আমরা ব্যবহার করেছি। দ্য কমিটি হ্যাজ ডিসাইডেড টু হেল্প দ্য ডিস্ট্রেস। বন্ধুরা, এখানে ডিস্ট্রেসটা আসলে কোন পার্টস অফ স্পিচ এটা আপনাকে একটু জানা দরকার। এটা কোন নাউন ডিস্ট্রেস? এখানে অরিজিনালি ডিস্ট্রেস শব্দটা অ্যাডজেক্টিভ, কিন্তু এখানে ডি ব্যবহার করে এটাকে অ্যাডজেক্টিভ করা হয়েছে। যাই হোক, কমিটি স্পেলিং হিসেবে এটা পরীক্ষায় আসে, খুবই গুরুত্বপূর্ণ শব্দটা, সবাই বানানটা একটু দেখে নেবেন আর কি। আমরা দ্য কমিটি হ্যাজ ডিসাইডেড টু হেল্প দ্য ডিস্ট্রেস, দ্য কমিটি হ্যাভ ডিসাইডেড টু দ্য ডিস্ট্রেস। এখন কমিটি এককভাবে যদি সিদ্ধান্ত নেয় তাহলে সেক্ষেত্রে দেখা যায় একই জাতীয় একটা কাজ, সেটা সেই ক্ষেত্রে সিঙ্গুলার হয়। এখন কমিটি যখন ভিন্ন ভিন্ন ভাবে বা সেপারেট হয়ে ডিসিশন নেয় সেক্ষেত্রে সেটা সাধারণত প্লুরাল হয়ে থাকে। আবার এমনিতেই এটাকে প্লুরাল হিসেবে ব্যবহার করা যায়। দ্য কমিটি হ্যাজ মেড ইটস রিপোর্ট। এখানে কমিটি সিঙ্গুলার, কারণ এর পরিবর্তে প্রোনাউন ইট বসে এবং ইটের পজিটিভ হলো ইটস। সুতরাং এখানে ইটস দেখে আমরা বুঝতে পারবো যে এটা সিঙ্গুলার। যদি রাইট ফর্ম অফ ভার্ব এখানে দেওয়া হয় তাহলে অবশ্যই এই ইটস দেখে আমাকে নির্ণয় করতে হবে এটা সিঙ্গুলার না প্লুরাল। দ্বিতীয় সেন্টেন্সটিতে যা কমিটি হ্যাভ মেড দেয়ার রিপোর্ট। এখন এই যে এখানে দেয়ার শব্দটা ব্যবহার করা হয়েছে এটাও প্রোনাউন দেয়ার পজিটিভ, এটা কমিটি প্লুরাল বিধায় এখানে দেয়ার ব্যবহার করা হয়েছে।
এখানে এই ইটস এবং দেয়ার এই দুটো দেখে রাইট ফর্ম অফ ভার্ব অথবা কারেকশনে এই বিষয়টি খেয়াল রাখতে হবে, দেখতে হবে। The public is unhappy about the rising prices of essential items, the necessary commodities যেটাই বলি। এখানে পাবলিকটা সিঙ্গুলার হিসেবে ব্যবহার করা হয়েছে, পাবলিক এটা কালেকটিভ নাউন। আবার পরবর্তী সেন্টেন্সে দ্য পাবলিক আর আনহ্যাপি অ্যাবাউট দ্য রাইজিং প্রাইসেস অফ এসেনশিয়াল আইটেমস, এখানে পাবলিককে প্লুরাল হিসেবে ব্যবহার করা হয়েছে। দ্য গভর্নমেন্ট has reduced taxes, the government have reduced taxes. So এই প্রত্যেকটা বাক্যই সঠিক, এখানে ভুল কিছু নেই। অনেকেই হয়তো মনে করতে পারেন যে কালেকটিভ নাউনের পরে সিঙ্গুলার ভার্ব বসে। হ্যাঁ, অধিকাংশ কালেকটিভ নাউনের পরেই সিঙ্গুলার ভার্ব বসে, কিন্তু প্লুরাল হিসেবে ব্যবহার করা যায়। আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। নিম্নোক্ত কালেকটিভ নাউনগুলো সাধারণত প্লুরাল হিসেবে ব্যবহৃত হয় এবং এদের পরে প্লুরাল ভার্ব হয়। এটা আমরা সবাই জানি, হয়তো এই শব্দগুলো একটু মুখস্থ রাখতে হবে, বানানগুলো একটু দেখে নিতে হবে যে এরা যদি বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তাহলে অবশ্যই এরা প্লুরাল ভার্ব ব্যবহার করতে হবে, অর্থাৎ ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে না। কালেকটিভ নাউনকে কমন নাউন হিসেবে ব্যবহার করা যায়। আমি এর আগেও বলেছি যে সকল নাউনকে কালেকটিভ মানে কমন নাউনে রূপান্তর করা যায়। এটা বিষয়ে খেয়াল রাখতে হবে, কালেকটিভ নাউনের পূর্বে সাধারণত দি বসে, তবে গ্রুপ কালেকটিভ নাউনের পূর্বে এ বা এন বসতে পারে। তবে যে সকল নাউনের আগে শুধুমাত্র দি ব্যবহার করা হয় তাদের আগে যদি অনির্দিষ্টবাচক এ বা এন অথবা প্লুরাল বা বহুবাচক ডিটারমিনার ব্যবহার করা হয় তাহলে সেগুলো প্লুরাল হয়ে যায় এবং কমন নাউন হয়ে যায়। The army is strong, আর্মিটা কালেকটিভ নাউন। I saw an army in the market, অর্থাৎ এখানে আর্মির আগে এন ব্যবহার করা হয়েছে। এখানে আর্মি বলতে আর্মি যে একটা সংগঠন বা অর্গানাইজেশন সেটাকে বোঝাচ্ছে না, এখানে তাদের একটা পার্টকে বোঝানো হচ্ছে, সুতরাং এখানে আর্মিটা কমন নাউন হয়ে গেছে। অল ক্রিকেট টিমস হ্যাভ অলরেডি বিন ডিফিটেড বাই বাংলাদেশ, অর্থাৎ পৃথিবীতে যত ক্রিকেট টিমস রয়েছে সবগুলোকে, যেহেতু এটাকে একটা টিমসগুলো অনেকগুলো টিমকে একটা গ্রুপ হিসেবে ব্যবহার করা হচ্ছে, জেনারেল গ্রুপ হিসেবে, সুতরাং এই টিমসটা এখানে কমন নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। নাউন অফ মাল্টিটিউড, নাউন অফ মাল্টিটিউড বলতে আমরা আসলে কি বুঝি? কালেকটিভ নাউন মানে একটা অবিভক্ত সমষ্টি, কিন্তু এই অবিভক্ত সমষ্টিটাই যদি ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহৃত হয় তখনই সেটা হয়ে যায় নাউন অফ মাল্টিটিউড। এটাকে অবশ্যই মনে রাখতে হবে যে কালেকটিভ নাউন যখন নাউন অফ মাল্টিটিউড হয় তখন সেটা প্লুরাল বোঝায় এবং এদের পরে ভার্বগুলো সবসময় প্লুরাল হয়। এদের চেনারও কিছু বিশেষ উপায় রয়েছে। আমরা দুটো বাক্য এখানে দেখছি, একটা হচ্ছে দ্য জুরি ওয়াজ ইউনানিমাস ইন ইটস অপিনিয়ন। এখানে ইউনানিমাস যেটাকে বলা হচ্ছে সেটা মানে সবাই মিলে একমত, কিন্তু যখনই ডিভাইডেড হয়ে যাচ্ছে তখনই সেটা একটা গ্রুপ বিভক্ত বোঝাচ্ছে, যখনই বিভক্তি বোঝাবে তখনই সেটা হয়ে যায় প্লুরাল এবং এটা হয়ে যায় নাউন অফ মাল্টিটিউড। অর্থাৎ এটা কালেকটিভ নাউনই, কিন্তু তার আরেকটা রূপ হলো নাউন অফ মাল্টিটিউড। দ্য ক্লাস আর রানিং ইন টু রুমস। এখন যদি বলি ক্লাস, এই ক্লাস কমন নাউন হয়, এই ক্লাস কালেকটিভ নাউন হয়, ক্লাস নাউন অফ মাল্টিটিউডও হয়। ক্লাস কমন নাউন যদি ক্লাসেস বোঝায়, মানে 10টা ক্লাস বলতে 10 ক্লাসেস 1 to 10, এই যে ক্লাসেস, এটা ক্লাসেস যখন যুক্ত হবে তখনই সেটা হয়ে যাবে কমন নাউন। বাট দ্য ক্লাস আর রানিং ইন টু রুমস, দ্যাট মিনস তো একই ক্লাসের দুটো সেকশন, একই সাথে দুটো রুমে ক্লাস হচ্ছে, সেই ক্ষেত্রে এই ক্লাসটা নাউন অফ মাল্টিটিউড এবং কালেকটিভ নাউন। এখানে যে নোটটা সেটা আমি হয়তো আগে একটু বলছি, তারপর একটু বলে নিই যে নাউন অফ মাল্টিটিউডে একটা বিশেষ ধরনের শব্দ থাকবে, সেপারেট, ডিফারেন্ট, ডিভাইডেড,
এই জাতীয় কিছু শব্দ যদি থাকে তাহলে বোঝা যায় যে সাধারণ নাউন অফ মাল্টিটিউড। আমরা কালেকটিভ নাউনের বেশ কিছু, যেটা আগে বললাম যে এদের আগে শুধু দি বসে, কিন্তু গ্রুপ কালেকটিভ নাউন সেটা মাত্র কমপক্ষে 4টা শব্দ দ্বারা গঠিত হয়ে একটা কালেকটিভ নাউন বোঝায়। আমরা এখানে এরকম কিছু কালেকটিভ নাউনের উদাহরণ দিয়েছি, কারণ এখান থেকেও অ্যাডমিশন টেস্ট বা বিশেষ বিভিন্ন জায়গায় প্রশ্ন হয়েছে। স্টাফ or class of teacher, a board of directors, a regiment of soldiers, a party of friends, a gang of rovers, a crew of sailors. A dynasty of kings, a tribe of natives, a gang of crooks, a horde of savages, a pack of thieves, a band of robbers. এটা গেল মানুষ সম্পর্কিত। এরকম প্রচুর পরিমাণ উদাহরণ রয়েছে, আমরা অল্প কিছু এখানে দেখানোর চেষ্টা করেছি। এখানে যেটা আসছে সেটা হলো যে কালেকটিভ নাউন বেসড অন থিংস, মানে মানুষ বা প্রাণী বা যেগুলো আছে এদের একটা কালেকটিভ নাউন আছে। অ্যান্ড আর্কিপেলাগো অফ আইল্যান্ড, এখানে এই যে শব্দটা আর্কিপেলাগো, এটা কিন্তু বানান হিসেবে আসতে পারে। A fleet of ships, a bouquet of flowers, a galaxy of stars, a bunch of bananas, a chain of mountains. এই বুকে বানানটা পরীক্ষায় আসে, কারণ এখানে বুকে বানানের উচ্চারণের সাথে মানে বানানের মিল নেই, কারণ বুকের টি অনুচ্চারিত থাকে। A mass of ruins, ব্যাপক ধ্বংস বুঝাইতে মাছ ব্যবহার করা হয়, ধ্বংসস্তূপ। এ ক্লাস্টার অফ গ্রেপস, এখানে আঙ্গুরের থোকাকে ক্লাস্টার বলা হচ্ছে। এ পেয়ার অফ শুজ, একজোড়া জুতা। এর অফ পার্স, মুক্তোর মালা। এ টাফট অফ হেয়ার, এক গোছের চুল। এ শিপ অফ কর্ন, শস্যের আটি। কালেকটিভ নাউন বেসড অন অ্যানিমালস, এখান থেকেও প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে এবং বেশিরভাগ ট্রান্সলেশন বা বিভিন্ন ক্ষেত্রে এই ধরনের থেকে দেওয়া হয়। A flock of birds, a train of camels, a flight of locusts, a herd of swine, a troop of lions, a hive of bees, a flock of sheep, a string of horses. A pack of hounds, এই যে pack of hounds এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন টেস্টে শূন্যস্থান আকারে দেওয়া হয়েছিল। A plague of insects, a drove of cattle, a herd of cattle, a litter of calves, pride of lions, a swarm of bees. এগুলো অ্যানালজিতেও এসে থাকে, সুতরাং যারা অ্যানালজি মানে খুবই ডিফিকাল্ট একটা টার্মস, এই জিনিসগুলো একটু জানতে হবে, এই ওয়ার্ডগুলো জানতে হবে, গ্রুপগুলো শিখতে হবে। তো যাই হোক, আমরা কালেকটিভ নাউন সম্পর্কে কিছু তথ্য দিলাম। যদি কোনো আরও কিছু জানার দরকার হয় আপনারা ভিডিওটা দেখার পরে কমেন্ট বক্সে প্রশ্ন করলে আমরা সেটা জবাব দেব। আমরা এখন লিটারেচার পার্টে আসছি। লিটারেরি পার্টে আমরা আজকে কিছু আলোচনা করব, সেটা হলো লিটারেরি টার্মের এলিউশন। এলিউশন বলতে আমরা আসলে কি বুঝি? সাধারণত সাহিত্যকর্মে বা কথায় কোনো কিছুতে ইঙ্গিত দিয়ে যখন কোনো কিছু বোঝানো হয়, সাধারণত অস্পষ্ট কোনো কিছু থাকে, সাধারণত এটা বুঝতে অনেক সময় খুব ডিফিকাল্ট হয়ে যায়, অর্থাৎ একটা জিনিসকে দিয়ে আর একটা মিনিংকে বোঝানো হয়, এরকম কিছু বোঝাইতে এই টার্মটা ইউজ করা হয়। An indirect reference of something that originates from outside the text or something from earlier in the text. Allusions are often used to summarize broad complex ideas or emotion in one quick powerful image. আমরা এখানে কিছু জিনিস দেখলাম, এখন আমরা কিছু উদাহরণ দেখব আর কি, এবং সেগুলো একটু বুঝে দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। এমিলি ডিকিনসনের একটা পোয়েম থেকে আমরা নিয়েছি, অল ওভারগ্রোন বাই কানিং মস। এখানে আমরা কয়েকটি লাইন, 4টা লাইন নিয়েছি। অল ওভারগ্রোন বাই কানিং মস, অল interspersed with wheat, the little cage of curare bale in quiet Howard laid.
এখানে কয়েকটা টার্ম ব্যবহার করা হয়েছে। In this poem, the famed American poet Emily Dickinson makes an allusion of Currer Bell, which was the pen name of English author Charlotte Bronte, who is the most famous for his novel Jane Eyre. Dickinson also alludes to the English village of Haworth, where Bronte died and was later buried. এখানে লেট যেটা সেটা বাড়িতে ব্যবহার করা হয়েছে। The quotation marks hint to the reader that these two things, i.e., the name and the place, didn't merely come out the Dickinson's imagination. Still, you would have to be familiar with Bronte herself to be able to make the connection here. এখানে একটা নোট উল্লেখ করা, আই আমরা ব্যবহার করি, কিন্তু আই এটার পূর্ণ রূপটা কি এটা একটু জানা দরকার। এটা একটা ল্যাটিন ফ্রেজ যার ইড এস্ট, এই ইড থেকে আই এবং এস্ট থেকে এই দুটো নেওয়া হয়েছে, নিয়ে যার অর্থ হলো দ্যাট ইজ। ইট ইজ ইউজড ওয়েন ইউ ওয়ান্ট টু স্পেসিফাই সামথিং মেনশন প্রিভিয়াসলি, অর্থাৎ আগে যেটা উল্লেখ করা হয়েছে সেটাকে আরো স্পষ্ট করার জন্য এটাকে ব্যবহার করা হয়। ইট ক্যান বি ইউজড ইন্টারচেঞ্জেবলি উইথ স্পেসিফিক্যালি অর নেমলি। যাই হোক, এটাও অনেক সময় পরীক্ষায় দেওয়া হয় যে ইজি অথবা আই এর পূর্ণরূপ কি। নাথিং গোল্ড ক্যান স্টে, রবার্ট ফ্রস্টের একটা কবিতার থেকে আমরা কিছু লাইন পড়ব। Then leaf subsides to leaf, so Eden sang to grieve, so dawn goes down to day, nothing gold can stay. এখানে ইডেন বলতে যে স্বর্গকে বোঝানো হচ্ছে, সেই জিনিসটাকে আমরা এখানে একটু ক্লিয়ার করার চেষ্টা করছি। The iconic American poet Robert Frost makes an allusion to the biblical Garden of Eden, অর্থাৎ ইডেন যেটাকে বাইবেলে উল্লেখ করা হয়েছে। So Eden sang to grieve, to strengthen this idea that nothing, not even paradise, can last forever. Imagine you are at least a little familiar with the story of Adam and Eve. Adam and Eve যে ফরমিডেন ফল খেয়ে তারা স্বর্গ থেকে হেরে পৃথিবীতে এসেছিলেন। You should know that the two of them were ultimately expelled from the paradise, অর্থাৎ স্বর্গ থেকে তাদেরকে বিতাড়িত করা হয় due to their eating of the forbidden fruit. এটা প্রত্যেকেরই জানা। The Wasteland, T.S. Eliot's একটা কবিতা, এটা এপিক টাইপের কবিতা। April is the coolest month, breeding lilacs out of the dead land, mixing memory and desire, stirring dull roots with spring rain. এখানেও ধরনের এলিউশন ব্যবহার করা হয়েছে, একটা cruelest month. Recorded poem The Wasteland is filled with the brim to the literary illusion, many of which are fairly obscure. Obscure মানে অস্পষ্ট। Immediately in this poem, Eliot thrust an illusion at us. The mention of April as being the coolest month sharply contrasts with the opening medieval English poet Geoffrey Chaucer's The Canterbury Tales, which describe April as the cheerful, lively month filled with stories, pilgrimages, and sweet-smelling shower. To Eliot, April is exceptionally cruel because of the pain associated with the regeneration of life. রিজেনারেশন মানে পুনর্জন্ম, অর্থাৎ বিভিন্ন শস্য বা বিভিন্ন কিছু যে জিনিসগুলো। Being unaware of this literary connection here would make you miss the almost sarcastic play on words Eliot does with his antithetical view of April and spring as a whole. আমাদের দৈনন্দিন জীবনে অনেক কথাই আমরা অনেকেই ইলিউশন ব্যবহার করি, আর হয়তো জেনেও করি না জেনেও করি।
People use solution every day, often without even realizing it. Here are some recent example might have heard or even said to yourself in everyday conversation. Chocolate cake is my Achilles heel. Achilles এটা একজন হিরো, যেটা ইলিয়াডে আলোচনা করা হয়েছে। আমার অ্যাকিলিসের হিল মানে গোড়ালিতে একটা বিশেষ জায়গা ছিল, যে জায়গাটা খুবই দুর্বল ছিল। এখানে এই লাইনটার মাধ্যমে Achilles heel গ্রিক মিথ থেকে about the Achilles and how his heel was on weakness. In this case, the speaker's weakness in chocolate cake. বলা হচ্ছে যে চকলেট ইজ মাই Achilles heel, মানে চকলেটের প্রতি, চকলেট কেকের প্রতি আমার চরম দুর্বলতা। কিন্তু আসলে Achilles heel তো সে একজন বিশেষ মিথিক্যাল ক্যারেক্টার্স। He is a cool guy, but he becomes lovesick Romeo every time he is around her. The quotation alludes to the character of Romeo from William Shakespeare, Romeo and Juliet, wherein Romeo is head over heels in love with Juliet, causing him and her to act impetuously. We got a new Einstein in school today. Then Einstein একজন বিখ্যাত বিজ্ঞানী, অর্থাৎ খুবই জ্ঞানী ব্যক্তি, বুদ্ধিমান ব্যক্তি। অর্থাৎ এখানেও আইনস্টাইনকে এলিউশন হিসেবে ব্যবহার করা হয়েছে। This allusion is to the real-life genius physicist Albert Einstein and means that the new student is extremely smart. She is a good swimmer, but she has no aerial. This allusion is to the fairy tale and famous Disney movie, The Little Mermaid, about a mermaid named Ariel. Referring to someone as no Ariel implies that they are not as necessary in the water as a mermaid would be. So আমরা আজকে যে বিষয়টিগুলো নিয়ে আলোচনা করলাম, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং বিসিএস এক্সামে ওয়েস্টল্যান্ডকে এমনকি যেসব আমরা রেফারেন্স যেগুলো বা উদাহরণগুলো যেগুলো দিয়েছে, এখান থেকে আন্ডারলাইন করে বা লাইন তুলে দেওয়া অনেক সময় কোশ্চেন হতে পারে। তো জাস্ট ভিডিওটা দেখি, কারণ আমরা যেহেতু প্রত্যেকটা টেক্সট উল্লেখ করে দিয়েছি, এখান থেকে একটু বুঝে সুঝে পড়লে আমার মনে হয় যে আপনাদের অনেক কাজে লাগবে। আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, বুঝবেন। যে কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে লিখবেন। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। ডোন্ট মিস নিউ লেকচার। টু ওয়াচ, লার্ন, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার on abstract noun and related terms.